দিদিভাই, তোমার হলো? আমি আর অপেক্ষা করতে পারবো না। যা হয়েছে তাই দিয়ে দাও। ভাতের থালাটা ফ্যানের হাওয়ার নিচে রাখতে রাখতে পর্ণা তার ছোট যা মিষ্টুকে বলে, হ্যাঁ রে, আমি ভাত বেড়ে দিয়েছি, তুই তাড়াতাড়ি খেতে আয়। মিষ্টু সরকারি একটি স্কুলের শিক্ষিকা। তার স্কুল বাড়ি থেকে অনেক দূরে। রোজ প্রায় আড়াই 5 ঘন্টা সময় লাগে যাওয়া আসায়। সকালে বাড়ি থেকে তাই বেশ সকালেই বেরোতে হয়। বাড়ি ফিরে ক্লান্তির রেশ কাটতে না কাটতেই খাতা দেখা ছাড়াও স্কুলেরই কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। ছুটির দিন ছাড়া সংসারের কাজেও সময় দিতে পারে না। বড় যা পর্ণার এই নিয়ে কোনো অভিযোগ নেই। সে একার হাতে পুরো সংসারের দায়িত্ব সামলিয়ে চলেছে। মিষ্টুর মনে অবশ্য বড় যার মানসিকতা নিয়ে একটু সন্দেহ রয়েছে। সে মনে করে আত্মীয় পরিজনদের কাছে নিজের মহত্ব উদারতা দেখানোর জন্যই দিদিভাই ওকে কোনো কাজের দায়িত্ব নিতে দেয় না। ছুটির দিনে যদিও বা কখনো কিছু করতে যায়, দিদিভাই বলে, সারা সপ্তাহ তোর ওপর দিয়ে অনেক ধকল যায়। ছুটির দিনে তুই আর ভাই মানে দেওর নিজের মতো করে আনন্দ কর। এখন সবে সবে তোদের বিয়ে হয়েছে, কাজ করার জন্য পরে অনেক সময় সুযোগ পাবি। নিজের 3 বছরের মেয়ে, স্বামী, দেওর এবং যাকে নিয়ে পর্ণার সংসার। শ্বশুর মশাইকে পর্ণা দেখেনি। শাশুড়ি মা সম্বন্ধ করে ওদের বিয়ে দিয়েছিলেন। খুব ভালো মনের মানুষ ছিলেন শাশুড়ি মা। বিয়ের পর 3 বছর যেতে না যেতেই শাশুড়ি মাকে হারায় সে। কয়েক মাস আগে দেখাশোনা করে পর্ণাই দেওরের বিয়ে দিয়ে মিষ্টুকে ঘরে এনেছে। মিষ্টুর বিয়ের কয়েকদিন পরেই স্কুলের চাকরির নিয়োগপত্র আসে। মিষ্টুর বরাবরই একটু বেলায় ঘুম থেকে ওঠার অভ্যেস। শ্বশুরবাড়িতে এসেও পর্ণার সমর্থনে সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। স্কুল যাওয়ার জন্য সকাল সকাল উঠে নিজেকে তৈরি করাটাই ওর কাছে খুব চাপের বলে মনে হয়। দিদিভাই একা এখন সংসারের সব কিছু হাসি মুখে সামলাচ্ছে ঠিকই, কিন্তু মিষ্টুর মনে হয় একদিন ক্লান্ত হয়ে সেও তার ধৈর্য হারিয়ে ফেলবে। তখন অন্যান্য অনেক সংসারের মতো তাদের সংসারেও অশান্তি দেখা দেবে। এমনিতেই ওদের দু জায়ের ভাব ভালোবাসা দেখে অনেকেরই চোখ টাটায়। স্কুলে জয়েন করার মাসখানেক পর সে একজন রান্নার লোক রাখার ইচ্ছে প্রকাশ করে। পর্ণা তাতে রাজি হয়নি। ও নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতেই বেশি ভালোবাসে। তাই সে মনে মনে একটা প্ল্যান করে। সময় দিতে না পারলেও টাকা দিয়ে কিছুটা পুষিয়ে দেওয়ার কথা ভাবে 2 ভাইয়ের টাকায় সংসার যেমন চলছে চলুক, ও নিজের টাকা থেকে বড় যাকে 2000 করে প্রত্যেক মাসে হাত খরচ হিসাবে দেবে। এমনিতেই ওর টাকার প্রায় পুরোটাই জমে। বাপের বাড়িতে বা নিজের সংসারে কোথাওই তেমন খরচা করতে হয় না। তবে ও দিতে চাইলেই যে বড় যা নেবে এমনটা না হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হয়। তবুও একদিন ও কথাটা একটু সাজিয়ে গুছিয়ে পর্ণাকে বলেই ফেলে, দিদিভাই, তোমার কাছে আমার একটা আবদার আছে। প্লিজ তুমি আমার আবদারটা রেখো। তুমি আমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসো, যত্ন করো। আজকের দিনে নিজের বোনও বোনের জন্য এতটা করে না। আমি খুব ভাগ্য করে তোমার মতো যা পেয়েছি। আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না। তোমাকে আমি নিজের দিদি মনে করে কিছু দিতে চাই। প্লিজ তুমি তাতে অমত করো না। সে ঠিক আছে, তুই আগে বল তো আমায় কি দিতে চাস। আমি যা মাইনে পাই তা থেকে আমি শখ করে যেটুকু খরচা করি সেটুকু ছাড়া সংসারে আর কিছু খরচ হয় না। আমার খুব ইচ্ছে তা থেকে 2000 করে প্রত্যেক মাসে তোমাকে দেব। সেই টাকা তুমি তোমার ইচ্ছে মতো খরচ করবে।
তুমি যদি সত্যিই আমাকে নিজের বোন বলে মনে করো, তাহলে আমার এই আবদারটুকু তোমাকে রাখতেই হবে। আরে না রে, আমার আবার আলাদা করে টাকার কি দরকার? আমার কিছু প্রয়োজন হলে তোরা তো আছিসই, তোদের থেকে চেয়ে নেব। দিদিভাই, যে কোনো সময় টাকার প্রয়োজন হতে পারে, তাই নিজের কাছে কিছু জমিয়ে রাখা খুব দরকার। দরকারে তুমি আমাদেরকেও সাহায্য করতে পারবে। তুমি আর না করো না প্লিজ দিদিভাই। মিষ্টুর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হতে হয় পর্ণাকে। রাতে পর্ণা স্বামীকে সব বলে। পর্ণা টাকা নিতে রাজি হওয়াতে তিনি একেবারেই খুশি হন না। বলেন, মিষ্টুর যদি কিছু দিতেই ইচ্ছে করে তাহলে কিনে দিক। এভাবে মাসে মাসে টাকা দেওয়ার মানে কি? তুমি তো আর সংসারের মাইনে করা কাজের লোক নও। তুমি ওকে কাল সকালেই না করে দেবে। পর্ণা বলে, তুমি যেদিক থেকে চিন্তা করে কথাটা বলছো তা একদম ঠিক। আমি কিন্তু অন্যভাবে ভেবেছি। তুমি একদম চিন্তা করো না। এই টাকা নিয়ে ভবিষ্যতে আমার অন্য রকম প্ল্যান আছে। তুমি অন্য সময়ের মতো এবারেও আমার ওপর ভরসা রাখতে পারো। অন্যদিকে মিষ্টু তার স্বামীকে সব জানিয়ে বলে, আমি ভেবেছিলাম দিদিভাই হয়তো রাজি হবে না। রাজি হওয়াতে আমি নিশ্চিন্ত হলাম। জানোই তো, দুনিয়াটা টাকার বশ। স্ত্রীর কথাগুলো স্বামীর মনোপুত না হলেও স্ত্রীকে কিছু বলে না, চুপ করে থাকে। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। সংসারে আরও দুজন সদস্যের আগমন ঘটে। মিষ্টুর যমজ মেয়ে হয়। ডেলিভারির আগে পরে মিলিয়ে ও কয়েক মাসের ছুটি নেয়। স্কুলে জয়েন করার আগে বাচ্চাদের জন্য একজন আয়া ঠিক করে। দেখাশোনা মূলত পর্ণাই করে, ওকে সাহায্য করে আয়া। এভাবে আরও কয়েকটা মাস কেটে যায়। মিষ্টুদের নিজস্ব খরচ ইতিমধ্যে অনেকটাই বেড়ে যায়। মাসে মাসে বড়জাকে 2000 করে দেওয়াটা ওর এখন চাপের মনে হয়। মিষ্টুর বাচ্চা হওয়ার পরে পর্ণা অবশ্য টাকাটা দিতে বারণ করেছিল, কিন্তু ইতিমধ্যেই নিকট আত্মীয় ও বন্ধু বান্ধবদের অনেকের কাছেই গোপনীয়তা বজায় রেখে মিষ্টু বড়জা তথা সংসারের প্রতি তার এই অবদানের কথা বলেছে। তাই একেবারে না দিলে কখনো জানাজানি হলে সে মিথ্যাবাদী হয়ে যাবে। তাই সে টাকা দেওয়া বন্ধ না করে 1000 টাকা করে দেওয়া শুরু করে। 4 বছর পর হঠাৎ একদিন স্কুল থেকে ফেরার সময় ভিড় ট্রেন থেকে নামতে গিয়ে মিষ্টু স্টেশনে পড়ে গিয়ে কোমরে ও পায়ে গুরুতর আঘাত পায়। বেশ কিছুদিন বেড রেস্টে থাকতে হয়। চিকিৎসা করে পাটা ঠিক হলেও কোমরের প্রবলেমটা পুরোপুরি ঠিক হয় না। চিকিৎসা চলতে থাকে। ডাক্তার ওকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বা জার্নি করতে বারণ করেন। মিষ্টু অনেক চেষ্টা করেও কাছাকাছি কোনো স্কুলে ট্রান্সফার নিতে পারে না। বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিতে হয়। ওর স্বামীর পক্ষে একা সংসারের নির্দিষ্ট খরচ ছাড়াও ওর চিকিৎসার খরচ, 2 মেয়ের জন্য খরচ সামলানো কষ্টকর হয়ে দাঁড়ায়। ও বাড়িতেই টিউশনি করার কথা ভাবে, কিন্তু তাতে প্রথমেই খুব বেশি আয়ের আশা করা যায় না। মিষ্টু কি করবে ভেবে পায় না। ভালো কোনো ব্যবসা শুরু করতে গেলেও টাকার দরকার। ও যা জমিয়েছিল তা প্রায় সবটাই খরচ হয়ে গেছে। স্বামীর সঙ্গে আলোচনা করেও মিষ্টু কোনো সঠিক পথ খুঁজে পায় না। এই সময় একদিন পর্ণা মিষ্টুকে বলে, ছোট, একদিন তুই আমার কাছে একটা আবদার নিয়ে এসেছিলিস। আমি তোর সেই আবদার রেখেছিলাম। আজ আমি তোর কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। তুই যদি আমায় সত্যিই তোর দিদি মনে করিস তাহলে এই অনুরোধটা রাখিস। কথাটা বলে পর্ণা একটা চেক বই মিষ্টুর হাতে দিয়ে বলে, তুই আমাকে আজ পর্যন্ত যত টাকা দিয়েছিস তা আমি তোর জন্যই ব্যাংকে জমিয়েছি। আমি সেই দিনই ঠিক করেছিলাম আমার নিজের দরকার নেই ঠিকই, কিন্তু তোর কষ্টের উপার্জনের টাকা আমি তোর জন্যই জমাই।
তাহলে ভবিষ্যতে তার নিশ্চয়ই তোর কোনো না কোনো কাজে লাগবে। আমার মনে হয় তার জন্য এটাই সঠিক সময়। আজকের দিনে জমা টাকার অঙ্কটাও নেহাত কম নয়। তুই তা কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা কর। আমি সব সময় তোর সঙ্গে আছি। চেক বইটা তোর কাছেই থাকবে, যখন যতটা লাগবে তুলবি, আমি সাইন করে দেব। মিষ্টুর কাছে এই সময় এটা একটা অভাবনীয় প্রস্তাব। তবে টাকাটা ওর নিজের উপার্জনের ঠিকই, কিন্তু সে টাকায় তো ওর আর অধিকার নেই। সেটা যে ও অন্যকে দিয়ে দিয়েছে, এখনো সেটা ফেরত নেবে কি করে? কি রে, এত কি ভাবছিস? আমাকে দেওয়া টাকা নিতে তোর অস্বস্তি হচ্ছে? আমি কিন্তু আমার স্বার্থেই তোকে দিচ্ছি। সংসারের সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, আমি সবসময় তাই চাই। জীবনে খারাপ সময় আসতেই পারে। আজকে তোর এসেছে, একদিন আমারও আসতে পারে। খারাপ সময়ে আমরা যদি মিলেমিশে চেষ্টা করি তা অতিক্রম করার, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমরা তা করতে পারব। এই নিয়ে আর কোনো কথা নয়। সময় নষ্ট না করে এই মুহূর্ত থেকে তুই চিন্তা কর কিভাবে কি প্ল্যান করবি। আমরা সবাই তোর সঙ্গে আছি। মিষ্টু অবাক হয়ে ভাবে, দিদিভাই মানুষ না অন্য কিছু? আজকের দিনে কেউ এত নিঃশর্তভাবে অন্যের জন্য ভাবতে পারে? ও নিজে যা করেছে তা স্বার্থপরতারই পরিচয়। নিজের দুর্বলতাকে ঢাকার জন্যই নিজেকে জাহির করার চেষ্টা করেছে। এই মানুষটাকে ও নিজের মতোই ভেবে নিয়েছে, কিন্তু মানুষটা ওর চিন্তা ভাবনাগুলোকে ভুল প্রমাণ করে দিয়েছে। দিদিভাইয়ের কাছ থেকে ওর অনেক কিছু শেখার আছে। কিভাবে সংসারে অন্যদের ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকেও ভালো রাখা যায়, তার চাবিকাঠি এই মানুষটার কাছেই আছে। আজ দিদিভাইয়ের প্রতি শ্রদ্ধায় তার মাথা নুইয়ে পড়ে। এখনও কোমরের জন্য নিচু হতে পারে না, তাই বড় জায়ের পা ছুঁতে পারে না। অন্তরের সমস্ত শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে মিষ্টু তার দিদিভাইকে তথা তার জীবনের একটি শক্ত অবলম্বনকে জড়িয়ে ধরে। রাতে মেয়ে ঘুমিয়ে পড়ার পর পর্ণা তার স্বামীকে আজকের কথা জানিয়ে বলে, কি মশাই, মা আমার ওপর সংসার ও তার 2 ছেলের যে দায়িত্ব দিয়ে গেছেন, আমি তা ঠিকমতো পালন করতে পারছি তো? স্বামী পর্ণাকে বুকের মাঝে টেনে নিয়ে বলেন, তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য। আমি জানি তোমার স্বভাবজাত সারল্য ও ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে এভাবেই আগলে রাখবে। তবে স্বামী হিসাবে আমিও খুব একটা খারাপ নই, কি বলো? আমার বউয়ের সুবিধা অসুবিধার দিকে আমার নজর কিন্তু সদা সতর্ক। লাজুক তৃপ্তির হাসি হেসে পর্ণা বলে, তা কি আর আমি জানি না? তুমি আমার পাশে আছো বলেই তো আমি এত শক্তি পাই। তুমি এভাবেই আমার পাশে থেকো সব সময়। একসময় তারা ঘুমিয়ে পড়ে। অন্য সব দিনের মতো আজও তাদের মনে থেকে যায় ভালোবাসার রেশ, এবং সেই সঙ্গে রয়ে যায় একটা ঝকঝকে সুন্দর সকাল দেখার দৃঢ় প্রত্যয়। রচনা সুমিতা চক্রবর্তী চ্যাটার্জি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।